আমি আরিফ হোসাইন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করার পরে কাঙ্ক্ষিত চাকরি পাইনি। ঘরে আমার অসুস্থ বাবা মা, বিবাহ উপযুক্ত বোন, ভালোবাসার মিনুকেও বলতে পারছি না আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপরে আমাদের লাল নীল সংসার। আমি ছাত্র প্রতিনিধি মিলন। এই তো কয়েক বছর আগে কালো পোশাক পরা কেউ একজন আমার পায়ে পিস্তল ঠেয়া গুলি করে দিছিল। তখন থেকে আমি পঙ্গু, ঘুরায় ঘুরায় চলি। একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী। আমি বিশ্বাস করি সঠিক দৃষ্টিভঙ্গি ও অর্থনৈতিক নীতির অভাবে আমরা শুধু দরিদ্রই হইনি, বরং নৈতিকভাবে অধপতিত হয়েছি। কিছু স্বার্থান্বেষী মানুষ আমাদের মাঝে কুসংস্কার ও বিভেদ ছড়িয়ে আমাদেরকে বিভক্ত করেছে, চুরি করে নিয়ে গিয়েছে আমাদের স্বপ্ন। কিন্তু এর শেষ কোথায়? আমি যাই না কৃষক, পদ্মা চরে কষ্ট কইরা কইরা ফসল ফলাই, এত কষ্ট করে ফসলের ন্যায্য দাম পাইনি। শুনছি ওই জায়গা নাকি সিন্ডিকেট চলে, বীজের ভরা বোতলের বিধি বিদেশেতে বীজ আমদানি করা হয়। এটি একই সাথে যে শোষণ আর অন্যায়, কব কার কাছে? এর কি শেষ হবি নে? মাছ ধরাই আমার কাজ। সেই ছোটবেলা থেকে এই পদ্মায় মাছ ধরতেছি। এক সময় ভালোই আসছিলাম, তখন আড়তদার চাঁদাবাজ হাতে আমরা সকলেই বন্দী। এভাবেই চলতে থাকলি আমাকে কষ্টে শেষ হবে। আমি আয়েশা, এক হতভাগ্য স্ত্রী। আমার স্বামীরে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এখন লোক, খুন করা হয় আমার স্বামীরে। কোনো জায়গায় বিচার পাইনি। এই জুলুমের কি শেষ হবে না? আমি কানার পাটনি, খেয়া ঘাটের মাছ।
আছে, এই বাপ দাদার অমর্তে মানুষ পারাবার, কিন্তু অনেক দুই দারের নামে অন্যায়ভাবে টাকা আদায় হয়। কেউ কি নাই ব্যবচার বন্ধ করার? আমি বাসন্তী চাকমা, একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আচ্ছা, আমার আমানতের টাকা নিতে পালাই গেছে, তার বিচার আমি কার কাছে যাব? আমি সৈনুদ্দিন কিরাক চাই, তামান দেশের মালামাল আমি পরিবহন করি। তাই পরিবহন খাতে বেপর অসান্দাবাদী দেখতে দেখতে আমি কাহিল। এর শেষ কালে কার কাছে যাই বিচার দেব? সুপ্রিয় সুধী, এইমাত্র আপনাদের সামনে সারা দেশের খণ্ড খণ্ড বেদনাত্মক চিত্রের চিৎকার তুলে ধরা করি। নাট্য চরিত্রে এই অন্তর্বেদনা আপনাদের হৃদয়ের সাথে একটু একটু করে যন্ত্রলার মতো মিশে যেতে শুরু করছে। প্রার্থনা করি এই বেদনার যেন উত্তপ্ত তরল রূপার মতো আপনার বোধের তালুতে জমে থাকে। এই অন্তর্ঘাত সাথে নিয়ে এবার আপনাদের নিয়ে যাব পদ্মার পলিবিধৌত উর্বর ভূমিতে। তবে নাট্য প্রারম্ভে শুধু এটুকু বলি, এখানে এসেও নিপীড়িত মানুষগুলোর গল্পগুলো একই রয়ে যায়, শুধু বদলে যায় স্থান, কাল আর পাত্র, কিন্তু তাদের বেদনা, কষ্ট এবং যন্ত্রণা অমলিন অবিচলিতই থাকে। ঠিক যেমন দূর পদ্মায় একাকিত্বে দাঁড়িয়ে থাকা কচুরিতে ভাসমান বকের মতো। একেবারে কাম হয়ে গেছে, যে শীত সেবা কুয়াশাও মেলা, মেলা শীত। তো শীতে ডিউটি কেমন চলে তোমার? আর ডিউটি তেমন বেতন আর তেমন ডিউটি। ও তাই ভাই, কিছু মনে না করলি মনে একটা কথা জিজ্ঞেস করি। কি মনে করবো বন্ধু ভাই, আপনি হলো আমার পরিচিত মানুষ। কি কবে থেকে আপনার সঙ্গে আমার ভাব, যেদিন থেকে আপনি ওই চন্দ্রনাথ ঘরে যাতায়াত করতে, তখন থেকে প্রথমে তো আমি ভাবছিলাম ব্যাপার,
পরে অবশ্য জানতে পারলাম আপনি চন্দ্রনাথ মেয়েটারে প্রাইভেট কি জন্য জিজ্ঞাসা করছিলেন? না না তেমন কিছু না, এই কইতেছিলাম কি স্টেশনে গার্ডের চাকরি করি আপনার কি সংসার চলে ভাই? এই কথা সত্যি বলতে চলে না ভাই, চালায়া দেখি। আপনি জানেন না ভাই, এই চাকরি করতে আমার কত দৌড়াদৌড়ি করা লাগছে, টাকা পয়সা লাগছে। আমার কেন বাড়িটা ছিল কোনটাও বন্ধুকি রাখতে পরে অবশ্যটা ছাড়ে টিকিট কালোবাজারি যদি না করতাম ভিক্ষা খাওয়া নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হইতো। আমি পুষ্টিয়ে চাকরি নিছি, এই টাকা তুলতে হইব না। এখানেও ঘুষ? ও ভাই এইখানেও ঘুষ। যে এই সমাজের একটা লোক হইয়া গেছে, কোনখানে ঘুষ খাই কোন তো দেখি। কথাখান আপনি সত্যি কইছেন নুরু ভাই, আমিও ঢাকায় গেছিলাম একটা চাকরির পরীক্ষা দিতে, লিখিত ভাই ভালো করলাম, তারপরেও আমার কাছে ঘুষ চাই। এই এত টাকা ঘুষ দিয়ে চাকরি করার কোনো ইচ্ছা আমার নাই। আসল কথা কি জানেন নুরু ভাই, সামর্থ্য ভাই না বললে করেন না। কথা হলো কি, মামা চাচা খালু টাকার জোর না থাকলে এই সমাজে চাকরি পাওয়া বড়ই মুশকিল। ও ভাই পরে ট্রেন আসার সময় হয়ে গেছে, আমি তাই আসি। আচ্ছা নুরু ভাই, আমার আবার মেসের গেট বন্ধ তো, আলো ফুটা অব্দি আমি এখানেই আছি। আচ্ছা আচ্ছা নুরু ভাই। আমি নিজের আর কোনোভাবেই আশ্বস্ত করতে পারতেছি না। নিজের মাঝে মধ্যে কি মনে হয় জানো, ওই পদ্মায় মরে ভাসিয়ে ওঠা শোষকের মতো জীবনটা যে চলে না মিনু, তাও কোন রকম বয়ে নিয়ে যাচ্ছি আর মিনু। ঢাকায় শুনে আসলাম এখানকার ছাত্ররা এই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। হইলে তো ভালোই, ওঠো তো, অনেকক্ষণ ধরে তোমার লেকচার শুনে যাচ্ছি। শোনো না, স্টেশনের মাথায় কালু ভাইয়ের দোকান, অনেকদিন যাওয়া হয় না, চলো দুজনে মিলে নাস্তাটা সাইডে নিই। ঠিক আছে। আর রাইতে তো তুমি কিছু খাও না, দুজনে মিলে খাইয়ে নিই, চল। শোনো মিনু, ভালো কথা, ওই কালকে তো চন্দ্র নদীর মায়ের পরীক্ষা,
আমাকে যে আজকে এক পরীক্ষা যাইতেই হবে। আইজি আজকে কালকে পরীক্ষা না? আচ্ছা যাই তাহলে চল। চলো। তাই বলি বাবা সকালে করে কিছু রাখি। তুমি আমার জামা বানা চিন্তা হয় না। রচনা করেছে আই আসে না আমার পাই এই চলে আল্লাহ কেমনে বলি কে চলে যায় साले कल सारा रात बहुत जागरे मेरे छिस साले काम में मेरा तो ठोल छना ठोल काच करा दे साले जगह दे सारा रात चले साले पारा कम बता की एक हजार से मारे दे चपट फट साले দিদি আমি কি ভুল সময় চলে আসলাম? আরে না 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 আসো ভাই আসো ভেতরে আসো আসো এই হারে তাই ভালো জায়গা সাই তো ভাই বসো বসো ভালো আছি দিদি ভালো। ঝুমুর কোথায়? ঝুমুরে দেখতেছি না। সুর ওর কোকাল কোথা সকালবেলা ঘুম থেকে উঠা কই জানি গেল আমি আর ওর পরীক্ষার কথা ভাইরে স্টেশনে এসে সরাসরি আপনার কাছে আসলাম। ও ভাই তোমার লাগে বলতো অন্যায় বেরো ভাই তা ভাই তোমার ভাই বা কেমন হলো ভাইবা তো ভালোই হয়েছে দিদি, তবে চাকরি খান মনে হয় হবি না। কি মেলাটা এটা কেমন কথা এত কষ্ট করে পড়া পড়লা আর আমি ঘুষ চাই এমন বসুন কবে তুমি হইব ভাই কতদিন তো জানি না কতদিন এরকম চলবে। মানুষ যেদিন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখবে, একসাথে রুখে দাঁড়াবে, সেই দিন হয়তো এই সমস্ত শেষ হইতে পারে। মন খারাপ করেন না দিদি, মন খারাপ করেন না। হইতে পারো ভাই আমার ভালোবাসার মানুষটা আমারে এইখানে কেন বেচা দিয়ে গেল কি অন্যায় করছিলাম আমি দিদি মানুষের খোলস থাকলেই তো সে আর মানুষ হয় না। দেখেন ঝুমুর বড় হইলি পারে আপনার এই সমস্ত দুঃখ আর থাকবে না। আর তুমি এত শিক্ষিত হইয়াও হাজার মানুষের কটু কথা শুনিলাম এখানে পরে গেছে আমি জানি তো ভাই এটা তো শুধু টাকা শুনি না হ দিদি, তা আমি অস্বীকার করতেছি না যে প্রথম আমি টাকার জন্যই আসতাম। যখন আসি আমি আমার বোনের জন্য, তার সন্তানটারে মানুষের মতো মানুষ করার জন্য। দিদি গতকাল রাতে একটুখানি ঘুম হয়নি, বাসায় যে গোসল দিয়ে একটু ঘুমাই। আচ্ছা ভাই আচ্ছা দিদি আবার আইসো আপনি ঝুমুরের দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা আসে না আমার ভাই আজ এত দেরি হলো যে? আর সাধু সঙ্গে গেছিলাম রে। ও আচ্ছা, বসো তাইলে তোমরা সবাই। বসো। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়? লালন পালে চাকারে কে ভ্রম তো গেল না। অজিন ভাই, এটা আমরা সবাই রিসার্চ কর। আচ্ছা ভাই, লিখছি। কাকা, আরে কিরকম আছেন কাকা? ভালো আছি। আপনাদের সবার মন খারাপ মনে হইতাছে, কিছে? আমার আর মন খারাপ। এই মোড়ে চান্দা দিতে কাহিল আর জিনিসপত্রের যে দাম। আর দাম কে ঘাটটা কামাই করি ভাই ডাইরেক্ট হাজিরা চাল কিনতেই হ্যাস
আরে আর কি করার কানাইদা, যতদিন পয়সা আছো মাইনে নিতে হবে। কি কম মতিন ভাই, মাইনে নিতে হইব মানে? ও কাকা, এই আমরা কি চাইলে এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একসাথে হয়ে প্রতিবাদ করতে পারি না? সমস্যাটা এই হানেই বাবু, আমরা আসলে এক হতে পারি না। কই কাকা, মাঝে মধ্যে মনটা চায় বান্দি বাসাকের মুখের উপর দি আমার শার্টটি রাখেন উঠাই দে। আই নিজের হাতে তুলে নিলে কি কবি কবি নে মতিন ভাই, মাঝে মাঝে মন ডাই চাই বিদেশ চলে যায়, তাই এদিক ওনে জানাল। আরে আফসোস করে লাভ কি ভাই, আমার এতটুকু টং দোকান এখানেও প্রতিদিন 100টা চাঁদা দেওয়া লাগে, তাই নাকি? তো আপনারা সবাই কেমন আছেন? সালাম চাচা। আরে মিনু কেমন আছো মা জানানি? আচ্ছা ভালোই। তো চলো আমাকে আবার হালিম বয়াতিকে বাড়ি গানে আসো, তাই নাকি কাকা? ওইখানে যাইতে হইব। চলো চলো মতিন ভাই আসি তাইলে। আচ্ছা আচ্ছা মতিন ভাই খাও দিবেন, আবার দেখা হইব। মতিন ভাই খাও, গেলাম। ভাই আইব। ঠিক আছে সোহেল ভাই। বসো বন্ধু। হ্যাঁ ভাই। মতিন ভাই, হ্যাঁ তাহলে মিনুরে একটা স্পেশাল করে চা দেন। আচ্ছা দিচ্ছি। কি খবর মিনু? এই তো ভালোই, কিন্তু দেশের যে অবস্থা, দুর্নীতির বিরুদ্ধে তো কিছুই কওয়া যাচ্ছে না। আরে তুমি ফেসবুক ব্যবহারে একটু সাবধানী হয়েও। আর সাবধান, সাবধান হয়ে আর কি হইব? তুলা ভাইয়ের একটু সাবধানে থাকতে কইও। উনি যেভাবে প্রকাশ্যে দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করতেছে, আমার তো ভয় লাগে। কখন কি হয় কিডা জানে। আয়শা আপা আর সুরার জন্য আমার মেলা চিন্তা হয়। আয়শা আপা একাই কেমনি কষ্ট করে সুরায় নিয়ে সংসারটা টাইনে নিয়ে যাচ্ছে। না মিনু, এই সমস্ত আর ভালো লাগতেছে না। মাঝে মধ্যে মনে হয় তোমার নিয়ে দূরে কোথাও চলে যায়। ওরে ছেড়ে দিলে সোনার বউ, আর তো পাবো না। ওরে ছেড়ে দিলে সোনার বউ, আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায়, মাথায় রাখবো, ছেড়ে দেব না তোমায়, বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভাই তা তো বড় পায়া গেল ভাই। সরকারের নিয়ে 50 টাকা। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, গতরাতে চন্দ্রাতে খুলে যায় ভাই। জোরে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। পুলিশ কি কয়? পুলিশ তো আসেই নাই। এখনই সেই সময় আছে।
মামা কি কান্দিস কে? সরকারি কলেজের ছাত্র সংসদ ছোট্ট করে ফুটা করে দেবো গল গল কলিয়া রক্তের সাথে তোর শরীরে সব তেজ বাড়াই যাবে টাকা সবাই কেমন তোর কি সমস্যা বলতো? তুই তো ব্যবসায়ী মানুষ, কৌশল করলে সুখে থাকবি, তা না কইরা তুই এত বারবার চুল গায় তোর, তাই না রে? ফেসবুকে সব আবল তাবল কি লেখছিস? আমি অত শত বুঝি না, আমার কাছে যেটা অন্যায় মনে হয় সেটাই আমি ফেসবুকে লিখি, নিজের মতামত প্রকাশ করি, আমি কারো পক্ষে বিপক্ষে না। এই দায়িত্বটা তোকে কে দিল? তোর এক স্ট্যাটাসের কারণে সরকারের পেছনে সবাই লাগিয়ে দিচ্ছে, এখন জবাবটা কে দেবে বলতো?
সেটা আমি জানি না। আমি শুধু জানি চারিদিকে শুধু সিন্ডিকেট, কারণ সারাই জিনিসপত্র দাম বাড়ছে তো বাড়ছে, আমি আর সংসার চালাইতে পারতেছি না। কি কষ্ট, বুকের বাপ পাশে আসে লাগে। আরে সংসার চালাতে পারতেছিস না, বিষ খেয়ে মরে যাবি, আর নাহলে সপরিবারে নিয়ে ওই দূরে চলে যাবি বিদেশে। কেন শুধু শুধু এমরুলির চাকে নখ দিবি? বলেন তো সাংবাদিক সাহেব, এই কাজটা কেউ ঠিক হয়েছে? আর ওদের কাজ করেছে, আমরা কি ভালো মতো বসে থাকতে পারি? সরকার আমাদের, আর সরকারকে টিকিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। আমি কাকে কি বলি, এই শালাও তো একই বলের উপর। যাই হোক, মিস্টার বাল, সরি মিস্টার ইকবাল, আপনি কেন সম্মানীয় ব্যক্তিদের এই পেছনে লাগছেন বলুন তো? সম্মানী ব্যক্তি, কেসিপাল সম্মানী ব্যক্তি, এস এম ফারুক সম্মানী ব্যক্তি, যারা নাকি বেগম পাড়া বানালো তারা সম্মানী ব্যক্তি। বড্ড হাসি পাচ্ছে আমার আপনার কথা শুনে। একটা কথা মনে রাখবেন, আমি আপনার প্রভুদের জিব্বার আপনাকে বেগম বলবো, আমার কবরের জন্য বেগম পাড়াতে জায়গা খুঁজবো না। প্রয়োজনে বেয়ারিশ ক্লাস হয়ে কোথাও পড়ে থাকবো, হয়তো লাল পিঁপড়ে দল আমার শরীরের চর্বি নিয়ে ঘরে ফিরে গিয়ে উৎসব করবে। আমার ছেলে দেখতে চাই। অনেক ভয় পাই। কি ছাত্র বন্ধু, এখন কি করা যায় বলো? আমার যাইতে দেন, আমার কাজ আছে। তা কি করে পাও? তোমরা সবাই আমার অতিথি, দুপুরে একসাথে ভাত না খেয়ে গেলে গৃহস্থর অমঙ্গল হবে। অনেক হয়েছে, আপনার ভাতের হোটেলের নাটক এবার বন্ধ করেন। লোকজনকে এত বোকা পাইবেন না। আপনারা যা শুরু করছেন, দেখবেন এই শহর ছেড়ে একদিন কাকেরাও নিরুদ্দেশে চলে যাবে। এই শহর রাজনৈতিক নেতাদের উচ্চাকাঙ্ক্ষার লড়াই ভরা একুরিয়ামে ডুবে যাবে। তুই একটা জেনুইন মাথা, তুই নিজে তো মরবি, সাথে সাথে কিছু নিরীহ জীবনকে শেষ করবি। আমরা পারছি না, পারছি না। সবকিছু দেখার প্রশ্ন খুঁজে বেড়াচ্ছি। বল, লোকেরা বলেছি চুপচাপ থাকবি, সবকিছু মেনে নিতে শেখ, নইলে এই নিঃশ্বাসটা বন্ধ করে দেবো। তাই বলি কি আমি আগুনে পুরো ওই 52 জন শ্রমিকের প্রতিবাদ করবো না, লিখবো না? কেন? ফ্যাক্টরির দরজা বন্ধ করে দিয়েছিল মালিক পক্ষ। লিখবি না? কুমিল্লার প্রবাসী নারী শ্রমিক সামিনার কথা বলবো না? তার ক্ষত বিক্ষত যৌনিতে ঘৃণার বমি হয়ে জমে তাকে রক্তের কথা। দায়িত্ব তোকে কে দিয়েছে? এর জন্য জাতিসংঘ আছে, মানবাধিকার সংগঠন আছে, এটা নিয়ে তো ভাবলে চলবে। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে, সুশীল সমাজের কাছে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই, সুধীবৃন্দ ক্ষান্ত হন, গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে, শত্রুতায় কি লাভ বলো না? তো খুব বেশি কথা। মহাবিপদে বললাম, আপনারা যে আমার জিম্মায় আছেন তার সাংবাদিক কর্মী এবং মানবাধিকার কর্মীরা সবাই জেনে গেছে। ইতিমধ্যে পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, বিরোধী দল এই যে রাজনীতি করতে পারে, আবার আপনাদেরকে ছেড়ে দেব না, বাইরে গিয়ে আমার নিয়ে আপনারা ষড়যন্ত্র করবেন। কি করা যায়? শোনো, সবাইকে ভালো করে ভাত খাও। আকাশ ভরা তারা, মৃত্যু যদি কপালে লেখা থাকে তাহলে আমার আর কি করার আছে বল?
না মিনু, আমাকে মনে হয় বাইসে থাকা সম্ভব হইল না। বেকারত্ব, খুন, হত্যা, দুর্নীতি, ব্যাংক লোপাট কি হচ্ছে না চারিদিকে। দেশ আজ মৃত্যু উপত্যকা। আমাকে মনে হয় সবাই মরে ছাড়া কোনো উপায় থাকবে না। এইটা কি সমাধান? এইটা তো কাপুরুষের কথা। তবে আমি আশাবাদী পরিবর্তন আসবে। ওরা কি পারবে পরিবর্তন আনতে? এখন যৌবন যার মিছিলে যাবারটা শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবারটা শ্রেষ্ঠ সময়। মামা আমদিসি প্রাণ লক্ষ কোটি ধন্যবাদ। আজকের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই নাট্য প্রযোজনা সম্মানিত প্রধান অতিথি রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে, সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই প্রযোজনা অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজবাড়ী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ শামীমা পারভীন স্যারকে। মঞ্চে আসছেন আমাদের সম্মানিত অভিভাবক রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব সুলতান আক্তার মহোদয়, এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই প্রযোজনার নির্দেশক জনাব অনিক কুমারকে।
আমাদের রাজবাড়ী জেলার নাট্যকর্মীদের 15 দিনের যে কর্মশালা, সেই কর্মশালার শেষে আজকের এই প্রযোজনা সারা বাংলাদেশ ব্যাপী জুলাই বিপ্লবের কাহিনী অবলম্বনে এই নাটকটি সারা বাংলাদেশেই অনুষ্ঠিত হচ্ছে। তো আমি প্রথমেই আজকের এই নাটকের নির্দেশক অনিক কুমারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ জানাই। সত্যিকার অর্থে নাটকের শেষে নির্দেশকের বলার কিছু থাকে না, এতক্ষণ নির্দেশক বলল, এবার আপনারা বলবেন। রাজবাড়ির দর্শকদের ধন্যবাদ, জেলা শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ, ধন্যবাদ জেলা প্রশাসনকে, ধন্যবাদ এই নাটকের সকল কলা কুশলীদেরকে, ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সুধী। এখন আমাদের নাটকের সার্বিক মূল্যায়ন এবং দিক নির্দেশনামূলক কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই প্রযোজনা নাট্য মঞ্চস্থ অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোসাম্মদ শামীমা পারভিন, সম্মানিত পুলিশ সুপার রাজবাড়ী মহোদয়। যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ একটি নাটক দেখলাম যেটি মঞ্চায়িত করেছে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির নাট্যশিল্পী যারা ছিলেন। এতক্ষণ বসে আমি আসলে এইটুকু সময়ের মধ্যে অনেক কিছুই দেখে ফেললাম। সমাজের যে সকল অসঙ্গতি আছে আজকের এই নাটকে এই অল্প সময়ের মধ্যে তারা অনেক সুন্দরভাবে চিত্রায়িত করেছে। সমসাময়িক ঘটনার মাধ্যমে আমাদের সন্তানেরা, আমাদের নতুন প্রজন্ম যারা আছেন তারা আমাদের চোখ খুলে দিতে চাইছেন বারবার। আমাদের যে চোখগুলো আমরা বন্ধ করে রাখি তারা বারবার খুলে দিতে চাইছেন। তারপরও আমরা আমাদের চোখ বন্ধ করে রাখতে চাই। আমরা যদি আমাদের কান দিয়ে তাদের সঠিক চাওয়াটা শুনতে না পাই তাহলেই সমাজে বারবার নেমে আসবে বিপর্যয়। তাই আমি সবাইকে অনুরোধ করব তাদের সাথে আমরাও সবাই মিলে এই অন্যায়, দুর্নীতি, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এখানে ঝুমুরের একটি বিষয় চিত্রায়িত হয়েছে, এইটি সত্যি অনেক দুঃখজনক ছিল, কিন্তু বাস্তবে এই ঘটনাটি ঘটেছে আপনাদের এই গোয়ালন্দ যে যৌনপল্লী আছে সেখানে মিতা হত্যা ঘটনা ঘটেছিল। আমরা এই রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসন কিন্তু অনেক দ্রুততার সাথে এই মিতা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন 3 জন আসামিকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি, বিচারের কাঠগড়ায় দাঁড় করে। চিত্রায়িত হয়েছে ঘুষ ছাড়া চাকরি পাচ্ছে না। আমি এই রাজবাড়ী জেলা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের কথা আপনাদের সামনে বলবো। সম্প্রতি আপনারা জেনেছেন কনস্টেবল পদে নিয়োগ হয়েছে যারা এই 15 তারিখে যাবেন প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ গ্রহণ করবেন 6 মাস, পরবর্তীতে এসে আমাদের এই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে যোগদান করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আবারও ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ হতে যাচ্ছে। এই নিয়োগ সম্পূর্ণ মেধা, দক্ষতা এবং স্বচ্ছতার ভিত্তিতেই হবে। আমি আপনাদের কাছে এই অঙ্গীকার করছি। আমাদের এই দিনগুলো, এই যেই দিনগুলো আমরা ফেলে এসেছি, এই দিনগুলোর পরিবর্তন আসবে। আমাদের এই নতুন প্রজন্ম, আমাদের সন্তানেরাই আমাদেরকে এই দিনগুলো যাতে পরিবর্তিত হয়, সামনে যেন সুন্দর আগামী আমাদের জন্য অপেক্ষা করে, সেই প্রত্যাশায় থাকব। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি নাটক মঞ্চায়িত করার জন্য। আর যেন এই নাটকগুলো আমাদেরকে
উপভোগ করতে না হয়, আমাদেরকে দেখতে না হয়। আমি আবারও অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি জেলা শিল্পকলা একাডেমির সকল সদস্যকে এবং যারা নির্দেশনায় ছিলেন, যারা শিল্পী ছিলেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই নাট্য প্রযোজনার সম্মানিত সভাপতি, রাজবাড়ী জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি স্টেজে আসার জন্য। জনাব মোহাম্মদ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়। সম্মানিত সুধী, এখন আজকের প্রধান অতিথির কথা শুনব, যিনি এই জেলার সম্মানিত জেলা প্রশাসক, পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমির সম্মানিত সভাপতি। এখন আমরা আলোচনা শুনব এবং আমাদের নাটকের মূল্যায়ন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক সুলতানা আক্তার মহোদয়। ধন্যবাদ। আমি আসলে ভীষণ মুগ্ধ হয়ে দেখছিলাম, এত সুন্দর, মানে আমার কাছে মনে হচ্ছে জাতীয় পর্যায়ে যারা করে তাদের যে কোথাও একটু কম হয়নি, এত সাবলীল। এবং রাজবাড়ি যে এত রিচ, আসলে মানে আমি তো খুব অল্প দিন, আমি যখন যেখানে দেখছি ভীষণ মুগ্ধ হচ্ছে, আমার অনেক অনেক ভালো আছে, এত ডেডিকেশন ছিল সবার। এবং এতটুকু শামীম আপু, সরি আমাদের এসপি মহোদয়, আমার আসলে শামীম আপুর সাথে পূর্বে পরিচয় ছিল, আপনাদের পুলিশ সুপার মহোদয়, উনি বলছিলেন অনেক মানে একেবারে খুব সূক্ষ্মভাবে প্রতিটি জিনিস তুলে ধরেছেন আমার কাছে। আমি ওনার সাথে একেবারে একমত। অতি অল্প সময়ে অনেক পুরো আন্দোলনের মূল কথাগুলো এর মধ্যে তুলে আসছে। যারা এই নাটকটা নির্মাণের সাথে ছিল, যারা রিহার্সাল করে আমাদের সামনে উপভোগ্যভাবে করেছে, সবার প্রতি আমি আন্তরিক সাধুবাদ জানাই। এবং আমাদের জেলা কালচার অফিসার, আমাদের জেলা প্রশাসনের যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল এবং সামনে যারা উপবিষ্ট থেকে এই আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করেছে, সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের জন্য শিল্পী যারা, আপনাদের জন্য অন্তঃস্থল থেকে আমার শুভকামনা। এবং আমি যেখানে আমাদের এইসব নান্দনিক বিকাশ এবং কালচারাল প্যাট্রোনাইজের যে মানে পৃষ্ঠপোষকতা করার যে ব্যাপারটা, আমার যেখানে আপনারা আন্তরিকভাবে আমার কাছে আসবেন, আমি খুব ভালো লাগবে যদি আমি আপনাদের কোথাও সহযোগিতার কাজে আসি। সবাইকে ধন্যবাদ স্যার, আমাদের সম্মানিত অভিভাবক। সম্মানিত সুধী, এখন আজকের এই নাট্য প্রযোজনার সম্মানিত সভাপতি, রাজবাড়ী জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ ইমরুল হাসান মহোদয়কে সভাপতিত্বের বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ অনিক কুমারকে। ধন্যবাদ লুব্ধ মনোযোগে ধুলোমাটির চিৎকার নামক যে ক্ষুদ্র নাটিকা আমরা দেখতে পেলাম। এখানে যেখানে সাউন্ড প্রুফ নেই, স্পেশাল কোনো তোলার ব্যবস্থা নেই, এরকম একটা ছোট্ট মঞ্চে আমরা যদি গ্রিক থিয়েটারের ইতিহাস থেকে দেখি, নাট্যমঞ্চ প্রথমে ছিল অনেক উপরে, চতুর্পাশে দর্শক ছিল, পরবর্তীতে এটা কনসেপ্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার পুকুর বাড়ির মতো আবার নিচেও ছিল, চতুর্দিকে দর্শক, বড় বড় জায়গায় সাউন্ড প্রুফ, চমৎকার গ্রিন রুম সহ ইলেকট্রনিক অনেক যন্ত্রপাতি এবং স্পেশাল যে সাউন্ড সিস্টেম যেটা থাকে, যেটা হার্টের রোগীদের জন্য সমস্যা হয় না, এই কোনো আধুনিকতা কস্টিউম কোনো কিছু দিতে পারেনি। সভাপতি হিসেবে আমি প্রথমে আমার ব্যর্থতাগুলো স্বীকার করে নিই, তারপরেও এটা নাটকের শব্দ শৈলী, তার গঠন, উচ্চারণ ভঙ্গি এবং সর্বোপরি তাদের অভিনয় দক্ষতা দর্শকদের সামনে, যেখানে নাটক এটা তিন দিকে ঘেরা, শুধু একদিকে ফেস করে নাটক চমৎকার শৈলীতে ফুটিয়ে তোলা, যারা এই শিল্পকর্ম ভালোভাবে বোঝে তাদের সামনে চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জটা তারা খুব চমৎকার ভাবে উঠিয়ে গিয়েছে এবং খুবই চমৎকার হয়েছে। আর নাটকের থিম যদি বলি, সেখানে সামাজিক রাজনৈতিক অন্যায়, অবিচার এবং সার্বজনীন সকল ধর্মের, মতের, পেশার, আমি যদি আমাদের দুর্গোৎসবের কথা বলি, যেখানে 5 জায়গার মাটি লাগে, বেশ্যালয়ের মাটির কথা বলা হয়ে থাকে, অর্থাৎ সূর্য যেমন সবাইকে আলোর তাপ দেয়, ঠিক তেমনি আল্লাহ বা দেবতা যাই বলি তার অনুগ্রহ থেকে কেউ বঞ্চিত হয় না। ঠিক একইভাবে এখানে সকল ধর্ম, সকল মত, সবার প্রতি যথেষ্ট সংবেদনশীলতা
সম্মান, সমাজে অংশগ্রহণ, যার যার কন্ট্রিবিউশন থেকে সামগ্রিক যে বঞ্চনা, সামগ্রিক যে সেই কাজী নজরুল ইসলামের যে নির্যাতিত ভয়ের যেটা, সেটাই এখানে প্রকাশিত হয়েছে, যেখানে ধর্মমত, নির্দিষ্ট কোনো শ্রেণী পেশা বা নির্দিষ্ট কোনো বয়সকে ইঙ্গিত করা হয়নি, বরং সার্বিকভাবে একটা নির্যাতনের বিপক্ষে, যে কোনো ধরনের অন্যায়ের বিপক্ষে এখানে বলা হয়েছে। এই আন্দোলনের যে স্পিরিট, সমাজের যে অংশ, সেটা নিয়ে আমরা যাতে চলার চেষ্টা করি, যেখানে বারবার বলা হচ্ছে রাজনৈতিক ফিলসফি, দায় ও দরদের রাজনীতি, শুধু আইন করে রাষ্ট্রীয় কাঠামো করে দিলে হবে না, সমাজে যাতে সকলের সত্যিকার অর্থে পার্টিসিপেশন থাকে। সংসদে একটা আইন পাস করলেও সেটা সামাজিক পার্টিসিপেশন না থাকলে হবে না। উদাহরণ হিসেবে বলতে পারি, ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত একটা আইন শতভাগ প্রতিপালিত হয়েছে, সেটা হলো বিধবা বিবাহ প্রতিরোধ যে আইনটা, কারণ এটা সামাজিক পার্টিসিপেশন রয়েছে। এবং আরেকটা আইন যেটা ছিল তৎকালীন সময়ে, হিন্দু ওয়াইফরা হাজবেন্ড মারা গেলে স্ত্রীদেরকে জ্বলন্ত আগুনে তার সাথে চিতা দেওয়া হতো, সেই আইনটাও, সতীদাহ আইনটাও শতভাগ বাস্তবায়িত হয়েছে, কারণ সামাজিক প্রেক্ষাপট এটা সবাই মেনে নিয়েছে। আমরা সমাজের সবাইকে নিয়ে চলার চেষ্টা করব, যে যার অংশ থেকে আসছে। আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের বিশেষ অতিথির কাছে আমার নিবেদন, এখানে যাতে পরবর্তীতে সেটা জেলা পরিষদ থেকেই হোক বা শিল্প মন্ত্রণালয় লিখেই হোক, যাতে সাউন্ড প্রুফ সহ তাদের পার্মানেন্ট একটা ইনকাম জেনারেটিং সোর্স থাকে, তারা যাতে শিল্পকলা নিয়ে ব্যস্ত থাকে। দিনে ফুটবল খেলা, রাতে ক্রিকেট খেলা, বিকেলবেলা মাঠে কাজ করে এসে আবার অভিনয়, এটা আসলে টাফ ইস্যু। তারা যাতে এটা নিয়েই পারে, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সভাপতি হিসেবে এখানে ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের সবাইকে, আমাদের মধ্যে এডিশনাল এসপি রয়েছে, আমাদের জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আরো গুণীজন যারা রয়েছে। আমি নতুন এসেছি, এডিসি জেনারেল, সবার নাম জানি না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি সকল। এবং এখানে আমাদের এক্সট্রা কোনো ফোর্স নেই, তারা সবাই স্ব জায়গা থেকে, নিজের বিবেক থেকে স্বতঃস্ফূর্তভাবে এখানে সবাই কালম এন্ড কোয়াইট এবং নিরবিঘ্নতা বজায় রেখে নাটক উপভোগ করেছে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি। ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে এবং আগত সম্মানিত সুধীবৃন্দ এবং আজকের জেলা কলা কৌশলী সবাইকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।